যে গুলি চালানো হয়েছিল সেই গুলি চালানো মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল। আমি আবার বলছি, মমতা ব্যানার্জির নির্দেশেই 21শে জুলাই গুলি চালানো হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি মানুষকে সম্পূর্ণভাবে মিসলিড করেছেন। আজকে একই মঞ্চে ওই মুরারি চক্রবর্তীর মাও আছে যে গুলি খেয়ে মারা গেছে, আর ওদিকে মনীশ গুপ্ত আছে। এটা হতে পারে না। উল্টে মনীশ গুপ্ত উপরে আছে, মুরারি চক্রবর্তীর মা নিচে আছে। তো মমতা ব্যানার্জি এই লোকগুলোর সঙ্গে বেইমানি করেছে, ফলে মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এটা এই নিয়ে কোনো অনুষ্ঠান করা। যদি কিছুটা বেঁচে থাকে সেটা কংগ্রেসের থাকতে পারে, আর বাকি দুটো পার্টিকে আমি পার্টি বলেই মনে করি না। একটা জায়গায় বলেছে যে অভিষেক ব্যানার্জি পয়সা দিয়ে সুপারি দিয়ে লক্ষণ করতো। দেখুন, ও নিশ্চয়ই কোথাও একটা থেকে ভরসা পাচ্ছে, কংগ্রেস বা কেউ হয়তো ওকে ভরসা দিচ্ছে যে আমরা, কংগ্রেস হয়তো ওকে বলেছে 29 আমরা ক্ষমতায় আসবো, এলে তো তুই এখানে যাতে রিং বুদ্ধকল করে আবার ক্ষমতায় আসতে পারিস সে ব্যবস্থা করবো, তুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবি। হয়তো রাহুল গান্ধী ওকে বলেছে, তার উপর ভিত্তি করে ওকে এই কথাগুলো বলছে। মূর্খ না হলে তোকে এইসব কথা বলে না। ও আগে জিজ্ঞেস করুন তো, যে আজ থেকে 30 বছর আগে তো খেতে পেতো না ওরা, আজ থেকে 30 বছর আগে খেতে পেতো না। সেই পরিবারের লোক কি করে সুপ্রিম কোর্টে যায় আপনি বলুন তো? আমি, আপনি বা এই দাদার সামনে বসে আছেন, আমরা কেউ কোনোদিন সুপ্রিম কোর্টে যেতে পারবো? আজকে আনন্দবাজার ক্যানট কন্ট্রোল বেঙ্গলি। আমি আবার বলছি, আনন্দবাজার ক্যানট কন্ট্রোল বেঙ্গলি। আনন্দবাজার আগামী দিনে বাংলা ভাষাকে উর্দুকরণ করতে পারবে না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ গিয়ে পড়ছে কিন্তু আনন্দবাজারের কাছে, যারা গত 100 বছর এই বাংলা ভাষার পিছনে ছুরি মেরে আসছে। আবার বলছি মুখ্যমন্ত্রীকে, ওনাকে অনেক বড়, ওনাকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি বাঙালি জাতির জন্য উনি কী করলেন, ইতিহাসে লেখা থাকবে এই জিনিস। আমরা গত 6-7 বছর ধরে এই জিনিস নিয়ে লড়াই করছি। ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে এইরকম একটা অসাধারণ সিদ্ধান্ত উনি নেবেন আমরা ভাবতে পারিনি। 21শে জুলাই কার, 21শে জুলাইয়ের আন্দোলন মঞ্চ কার, এই নিয়ে তোলপাড় হচ্ছে চর্চা। এ বলছে আমার, তো ও বলছে আমার, রীতিমতো টাগ অফ ওয়ারের মতন ব্যাপার। তো আপনি কি মনে করেন 21শে জুলাইয়ের মঞ্চ আসলে কার? প্রথমত আমি বলি, তৃণমূলের যে বালিশ তৃণমূল, আর এই যে আপনার ওই নতুন কি একটা পার্টি এনসিপিআই, এদের আমি কোনো রাজনৈতিক দল বলেই মনে করি না। মমতা ব্যানার্জির দল ছোট হতে হতে একদম জিরোতে চলে এসছে, আর কংগ্রেসের একটা স্টেক ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, গত 15 বছর মমতা ব্যানার্জি, একটু পরেই মুখ্যমন্ত্রী ওই রিপোর্টটা পেশ করবে, মমতা ব্যানার্জি গত 15 বছর 21শে জুলাই নিয়ে প্রচুর নাটক করেছেন। কিন্তু 21শে জুলাই গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন যে আধিকারিক, সেই মনীশ গুপ্তকে, উনি যে মুহূর্তে 2011-তে মন্ত্রী করেন বা তার এমএলএ করেন, সেই মুহূর্তে 21শে জুলাই তার সম্পূর্ণ যা তার গুরুত্ব, সেই গুরুত্ব হারায়। আজকে একই মঞ্চে ওই মুরারি চক্রবর্তীর মাও আছে যে গুলি খেয়ে মারা গেছে, আর ওদিকে মনীশ গুপ্ত আছে। এটা হতে পারে না। উল্টে মনীশ গুপ্ত উপরে আছে, মুরারি চক্রবর্তীর মা নিচে আছে। তো মমতা ব্যানার্জি এই লোকগুলোর সঙ্গে বেইমানি করেছে, ফলে মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এটা এই নিয়ে কোনো অনুষ্ঠান করা। যদি কিছুটা বেঁচে থাকে সেটা কংগ্রেসের থাকতে পারে, আর বাকি দুটো পার্টিকে আমি পার্টি বলেই মনে করি না। কিন্তু এই যে এই সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট, সেটা তো দীর্ঘ 15 বছর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলেন, সেখানে তার কোনো উচ্চবাচ্চাই নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে কি কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা কি খুলে যাবে বলে মনে করেন? মমতা ব্যানার্জির মুখোশ অলরেডি খুলে গেছে 2011-তে, যেদিন নাকি মমতা ব্যানার্জির পার্টির এমএলএ হন মনীশ গুপ্ত। পরে মনীশ গুপ্ত 2016-তে হারার পর উনি যখন মনীশ গুপ্তকে আবার সাংসদ করে পাঠান, আমি বলছি তখন থেকে প্রমাণিত হয় যে 1993-তে যে গুলি চালানো হয়েছিল সেই গুলি চালানো মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল। আমি আবার বলছি, মমতা ব্যানার্জির নির্দেশেই 21শে জুলাই গুলি চালানো হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি মানুষকে সম্পূর্ণভাবে মিসলিড করেছেন। কারণ যদি মমতা ব্যানার্জির নির্দেশে এটা না হতো, যদি এটা জ্যোতিবাবুর নির্দেশে হতো, তাহলে মমতা ব্যানার্জি এই মনীশ গুপ্তকে নিজের দলের মন্ত্রী করতেন না। সম্পূর্ণ এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। এটা নিয়ে আবার নতুন করে তদন্ত হওয়া উচিত এবং মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত এই নিয়ে।
এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই এতদিনকার বিশ্বস্ত সৈনিক বা বিশ্বস্ত ডানহাত মদন মিত্র তিনিও আজকাল আর কি শিবির বদল করলেন। শুধুমাত্র তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যে স্টেটমেন্ট দিয়েছেন যে ওনারা যদি চলে আসেন তাহলে আমি পদত্যাগ করব। মদন মিত্র তার বিপরীতে বলেছেন এই কথাটা অন্তত 5 তারিখ যদি বিকেলবেলায় অভিষেক বলতো তাহলে কাজে দিত। আমাকে ধমকে চমকে কোনো লাভ নেই, আমাকে চমকাস না, যদি চমকাতে হয় ডায়মন্ড হারবারে গিয়ে চমকাতে পারিস। মমতা ব্যানার্জি না, মদন মিত্র আরেকটা কথা গতকাল বলেছে, আমি দেখলাম, আমি জানি না ওটা এআইতে নাকি, একটা জায়গায় বলেছে যে অভিষেক ব্যানার্জি পয়সা দিয়ে সুপারি দিয়ে লোক খুন করতো। আমি এটা এআই নাকি আমি জানি না, গতকাল আমি ফেসবুকে এই জিনিসটা দেখেছি। এবং এরপর তো অভিষেক ব্যানার্জিকে এক মুহূর্ত জেলে দেওয়া উচিত, এবং শুধু জেলে দেওয়া উচিত না, তার রাজসাক্ষী করা উচিত এই মদন মিত্রকে। উনি যদি এই কথা বলেন, মদন মিত্রর কথার উপর বেস করে ওকে জেলে দেওয়া উচিত। দেখুন, অভিষেক ব্যানার্জি যে লোককে খুন করতো এটা নিয়ে তো সন্দেহ নেই। এই যে ডায়মন্ড হারবারে একের পর এক লোক খুন হয়েছে, লোকের বাড়িতে হয়েছে, এই সব কিছু অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে, আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মদন মিত্রকে রাজসাক্ষী করে এই মামলা শুরু করা উচিত পুলিশের। এমনকি মদন মিত্র তো এরকমও গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন যে তাকেও নাকি কিছুদিন আগে মারার জন্য লোক ঠিক করা হয়েছিল। খুব স্বাভাবিক ঘটনা। মানে দেখুন, একটা স্মাগলিং গ্রুপে যখন লোকজন থাকে, আপনারা তো স্মাগলার দেখেননি 91 সালের আগে, মানে নরসিংহ রাও আসার আগে, আমি জানি না আপনারা দেখেছেন নাকি, স্মাগলিং একটা প্রফেশন ছিল ভারতবর্ষের। 91 সালে নরসিংহ রাও এসে যখন নাকি ওই নেহরুবিয়ান অর্থনীতিকে একদম বঙ্গোপসাগরে ফেলে দিলেন, তখন থেকে ভারতবর্ষে স্মাগলিং উঠে যায়। এবার ঘটনা হচ্ছে, এই স্মাগলারদের একটা ছিল, উসুল ছিল, সেটা হচ্ছে যে আমাদের দল থেকে কেউ বেরিয়ে গেলে আমরা তাকে খুন করে দিই। তো এই তৃণমূল কংগ্রেস একটা স্মাগলারদের দল, তো স্মাগলারদের দল স্মাগলারদের মতোই বিহেভ করছে, প্রমাণ লোপাটের জন্য উড়িয়ে দেবে। তো এটা খুব স্বাভাবিক ঘটনা, আমি এতে কোনো অবাক হওয়ার জায়গায় নেই আর কি। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাইবো। তিনি বলেছেন বিজেপি নেতাকর্মীরা গেরুয়া উত্তরীয় পরে পার্টি অফিসে এসে তাণ্ডব করছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, ভিডিওতে যাদের দেখা গিয়েছে কেউ বাঁচবে না, যে আইনে পার্টি অফিস ভাঙা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সরকার বদলালে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না। এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে সরকার বদলাবে? দেখুন, ও নিশ্চয়ই কোথাও একটা থেকে ভরসা পাচ্ছে, কংগ্রেস বা কেউ হয়তো ওকে ভরসা দিচ্ছে যে কংগ্রেস হয়তো ওকে বলেছে 29 আমরা ক্ষমতায় আসবো, এলে তো তুই এখানে যাদের রিং বুদ্ধকল করে আবার ক্ষমতায় আসতে পারিস সেই ব্যবস্থা করব, তুই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবি, হয়তো রাহুল গান্ধী ওকে বলেছে, তার উপর ভিত্তি করে ওকে এই কথাগুলো বলছে। মূর্খ না হলে তোকে এইসব কথা বলে না। তো মানে ওর এগেনস্টে যা মামলা আছে, ঠিকঠাক মামলা লড়লে ও জেল থেকে বেরোতে পারবে না। সুপ্রিম কোর্টে যাওয়া অনেক দূরের কথা। সুপ্রিম কোর্টে ও আগে জিজ্ঞেস করুন তো, যে আজ থেকে 30 বছর আগে তো খেতে পেত না, ওরা আজ থেকে 30 বছর আগে খেতে পেত না, সেই পরিবারের লোক কি করে সুপ্রিম কোর্টে যায় আপনি বলুন তো? আপনি বা এই দাদার সামনে বসে আছেন, আমরা কেউ কোনোদিন সুপ্রিম কোর্টে যেতে পারবো? আমাদের সারা জীবনের আয় বেরিয়ে যাবে সুপ্রিম কোর্টের একদিনের হিয়ারিংয়ে। ও সুপ্রিম কোর্টে যাওয়ার টাকাটা কোথা থেকে পাচ্ছে? তার মানে ব্যাপারটা হচ্ছে যে কোথাও একটা ব্ল্যাক মানি কামিয়েছে, চুরি করেছে, নইলে ওখানে কালীঘাটের বসিয়ে থাকতো যারা, তারা কোথায় কোথায় সুপ্রিম কোর্টের ধমকি কোথা থেকে দিচ্ছে। তো ওর এগেনস্টে তদন্ত করা উচিত, তদন্ত করলে তো জেলে যাবে, কেন জেলে যাচ্ছে না আমি জানি না। আমরা বরাবর বলে এসেছি, গান গেয়ে এসেছি, কবিতা ওড়ে এসেছি, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। যেই বাংলা ভাষাকে এতদিন পর্যন্ত কোনো রকম মর্যাদা দেওয়া হয়নি, সেই বাংলা ভাষা এনডিএ সরকারের আমলে হেরিটেজ তকমা পেল। শুধুমাত্র তাই নয়, মানে বাংলা ভাষা এবং বাংলা ভাষায় রয়েছে তো বন্দে মাতরম। আজকে শুধুমাত্র রাষ্ট্রীয় সঙ্গীতই নয়, প্রত্যেকটা স্থানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে, তাকে সম্মান জানিয়ে, ঋষি বঙ্কিমকে সম্মান জানিয়ে এবং বাংলা ভাষাকে সম্মান জানিয়ে। যে বাংলার বুকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম একদিন বলেছিলেন যে ইনশাল্লাহ উর্দুই হবে মাতৃভাষা, সেই বাংলার বুকে দাঁড়িয়েই নতুন মুখ্যমন্ত্রী আজকে বলছেন 1 সেপ্টেম্বর থেকে বাংলা বাধ্যতামূলক, যদি না মানেন তাহলে বাংলায় থাকবেন না। আমি আপনাকে আরেকটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। আমরা হলাম জ্যোতি বসুর, এই যে ইংরেজি উঠে গেল, তারপর লার্নিং ইংলিশ এলো, আমরা তার ফার্স্ট ব্যাচ। আমাদের সময় ইংরেজি তুলে দিয়েছিল মেইনলি প্রমোদ দাশগুপ্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতিবাবু এটাকে এক্সিকিউট করেছিল, কারণ এই পার্টির কথা উনি মেনে চলতেন। কিন্তু ইনফ্লুয়েন্স করেছিলেন কারা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এটসেট্রা, এরা।
কিন্তু দেখবেন সুনীল গঙ্গোপাধ্যায়, জ্যোতি বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা ধরুন আনন্দবাজার পত্রিকা, এদের সবার ছেলেমেয়ে, আনন্দবাজার সরকার বাড়ি, এদের কারো ছেলেমেয়ে বাংলা মিডিয়ামে পড়ে না। তাহলে ওরা বাংলা মিডিয়াম থেকে ইংরেজিটা কেন তুললো? তখন মনে হয়েছিল যে ওরা ইংরেজিটা তুলে দিচ্ছে বাংলাকে বাঁচানোর জন্য। আসলে তা নয়, ওরা চেয়েছিল দুটো ক্লাস তৈরি করতে, যে ইংরেজি শিখবে ওদের ছেলেমেয়েরা, আর বাংলা মিডিয়ামের ছেলেরা তাদের জুতো পালিশ করবে। এরপর 91-এ যখন নাকি ভারতবর্ষে ইকোনমিক লিবারালাইজেশন এলো, তারপর ইংরেজি শিক্ষার ডিমান্ড আরও বাড়লো। ভারতবর্ষের প্রায় সব রাজ্যে স্টেট লেভেলের ছেলেদের, স্টেট বোর্ডের ছেলেদের সাপোর্ট করার জন্য পুরো সাউথ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, মহারাষ্ট্র, গুজরাট সবাই কিন্তু ওদের স্টেটে আজ থেকে 20-25 বছর আগে ওদের স্টেটে যে চিঠিপত্র হয় সেগুলো ওদের লোকাল গুজরাটি, মারাঠি বা সাউথ ইন্ডিয়ান ভাষায় লেখে। এমনকি কর্ণাটকে আমি চাকরি করতে গেছি, বিভিন্ন গভর্নমেন্ট দপ্তরে আমি উপরে গিয়ে ভাষা পড়ে বুঝতে পারছি না, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা, এমনি ইংরেজিতেও লেখা নেই নামটা। দুঃখের বিষয় আমাদের এখানে এটা করেনি, কারণ এই যে এই নেতারা বা এই বুদ্ধিজীবীরা যাদের ছেলেমেয়েরা এই ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা যাতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ পায় সেই জন্য আমাদের এখানে এই জিনিসটা করা হয়নি। শুধু তাই না, তার সঙ্গে যেটা গণ্ডগোল হয়, এই ইংরেজিটা তুলে দেওয়ায় যেহেতু বাংলা মিডিয়ামে ভালো ছেলেমেয়েরা ঢোকে না বা পাওয়ারফুল ফ্যামিলির ছেলেমেয়েরা ঢোকে না, এর একটা অ্যাডভান্টেজ নেয় বাংলাদেশ। বাংলাদেশ যেটা করে, গুগল, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন প্ল্যাটফর্ম, MS অফিস থেকে শুরু করে বিভিন্ন যে প্ল্যাটফর্ম, মাইক্রোসফট, সেখানে ইংরেজি থেকে বাংলা যে বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদে বাংলা শব্দে বহু উর্দু ল্যাঙ্গুয়েজ ঢুকিয়ে দেয়। এটা নিয়ে আজ থেকে 7 বছর আগে থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের যে বিভিন্ন শাখা সংগঠন, এই বাংলায় বিজেপি সেভাবে জাস্ট এসছেন, মানে 2019-এ তারপরের কথা বলছি, তখন থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের মধ্যে সেমিনার করছে, এবং ওয়েবনার চলছে বিভিন্ন, এবং তারপর লড়াই করে প্রথমে আজকের দিনে কিন্তু বাংলাদেশ আর বাংলা ইন্ডিয়া দুটো আলাদা হিসাবে RSSের ইয়েতে এটা আসে। কিন্তু আজকে যেটা করলেন মুখ্যমন্ত্রী, এটা একটা অভাবনীয়। মানে এই জিনিসটা হওয়ার পর কী হবে, আজকে সবাইকে বাংলা শিখতে হবে, এবং আজকে সোকল পাওয়ারফুল লবি যারা আছে তাদের চোখেও পড়বে। আজকে যে পাওয়ারফুলের লোকেদের ছেলেমেয়েরা আজকে ইংরেজি পড়ে পালিয়ে যাচ্ছে, তারা বাংলাটা পড়ছে না, তারা বাংলাটা পড়তে বাধ্য হবে, এবং তারা যখন দেখবে যে জলের বাংলা, ওয়াটারের বাংলা পানি হচ্ছে, তখন তারা কিন্তু প্রতিবাদটা করবে। এই প্রতিবাদটা দরকার। আগামী দিনে সচেতনতা আসবে সমাজের। এবং এই যে ধরুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, আমি বলি মানে কতটা আমরা নেমে গেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিক দে, যে লোকটা বাংলার উর্দুকরণ নিয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যতটা গেছেন তার থেকে অনেক বেশি নিচে নেমেছে। দুঃখের বিষয় যে সেই লোকগুলোকে নিয়ে পর্যন্ত আজকের দিনে নাচানাচি হচ্ছে। এই লোকগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষার পিছনে যা ছুরি মেরেছে আপনারা কল্পনা করতে পারবেন না। মানে এখানকার অধ্যাপকরা বাংলা, রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপকরা, এরা বাংলা ভাষার পিছনে ছুরি মেরেছে। আজকে উনি যেটা করলেন, মার্কেটে বাংলা ভাষাটাকে নিয়ে এলেন, আজকে সবাইকে বাংলাটা পড়তে হবে। আজকে আনন্দবাজার ক্যানট কন্ট্রোল বেঙ্গলি, আমি আবার বলছি, আনন্দবাজার ক্যানট কন্ট্রোল বেঙ্গলি। আনন্দবাজার আগামী দিনে বাংলা ভাষাকে উর্দুকরণ করতে পারবে না, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ গিয়ে পড়ছে কিন্তু আনন্দবাজারের কাছে, যারা গত 100 বছর এই বাংলা ভাষার পিছনে ছুরি মেরে আসছে। আবার বলছি মুখ্যমন্ত্রীকে, ওনাকে অনেক বড়, ওনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি বাঙালি জাতির জন্য উনি কী করলেন, ইতিহাসে লেখা থাকবে এই জিনিস। আমরা গত 6-7 বছর ধরে এই জিনিস নিয়ে লড়াই করছি। ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে এইরকম একটা অসাধারণ সিদ্ধান্ত উনি নেবেন আমরা ভাবতে পারিনি। আবার সাধুবাদ জানাই। নমস্কার আপনাকে দাদা।